নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলায় সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। বাংলায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর মাস দুয়েকের মধ্যেই বাংলার রংটা ঠিক কী হতে চলেছে তা সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে যখন খোলা হবে ইভিএম বাক্স। কিন্তু তার এই আগের সময়টা রীতিমতো উৎকণ্ঠার প্রত্যেকটি রাজনীতিবিদের কাছে, প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে। কি হতে চলেছে বাংলার রং, সেদিকে আমরা সকলেই অধীর আগ্রহে তাকিয়ে। আর তাই আমাদের সমীক্ষক দলও নেমে পড়েছে ময়দানে, একটি একটি করে জেলা ধরে, একটি একটি করে আসন ধরে আপনাদের জন্য সমীক্ষা তুলে আনছে। আর সেই সমীক্ষা আমরাও আপনাদের জন্য পর্যায়ক্রমে দেখিয়ে চলেছি। উত্তরবঙ্গের 7টি জেলার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সমীক্ষা আমরা আপনাদের দেখিয়েছি। আজকে আমরা কথা বলবো কলকাতা নিয়ে, যেখানে মোট 11টি আসন আছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ, রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী এই কলকাতা জেলা থেকেই বিধানসভা নির্বাচনে লড়ে থাকেন। কি হবে সেই 11 আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের আমরা জানাবো, কিন্তু তার আগে যথারীতি বিধিসম্মত সতর্কীকরণ। এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছেন তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। রাজ্যের মোট 45,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা আমরা তৈরি করেছি, এবং জানুয়ারি মাসের গত 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এই সমীক্ষার জন্য আমরা ডেটা কালেক্ট করেছি। আমরা কথা বলবো আজকে কলকাতা জেলা নিয়ে, যেখানে প্রথম আসন হচ্ছে কলকাতা পোর্ট বা কলকাতা বন্দর, যেখান থেকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ে থাকেন এবং তিনি 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী রাকেশ সিংকে হারিয়ে জয়ী হন। বর্তমানে এই রাকেশ সিং কিন্তু গেরুয়া শিবিরে যোগদান করেছেন। কলকাতা পোর্টে 2016 নির্বাচনের ফলাফলটা ছিল তৃণমূল কংগ্রেস 53.21%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.48%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 33.98%, অন্যান্যরা 2.76% এবং নোটায় গিয়েছিল 1.57%। গত 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 56.76%, বিজেপি ঝুলিতে গেল 31.71%, বামেরা এখান থেকে পেল 6.18%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.75%, অন্যান্যরা 1.67% এবং নোটায় গেল 0.93%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী এই আসন থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 49%, বিজেপি ঝুলিতে যেতে পারে 35%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 13%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 52%, বিজেপি ঝুলিতে যেতে পারে 33%, বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে 11%, অন্যান্য 3% এবং নোটা 1%। অর্থাৎ কম বেশি নভেম্বর মাসে যে অবস্থান ছিল সেখান থেকে খুব বেশি পরিবর্তন হয়নি, সামান্য ভোটের রদবদল দেখাচ্ছে। এবং এই আসন থেকে জেতার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক ফিরহাদ হাকিম অনেক কদম এগিয়ে রয়েছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো রাজ্যের সব থেকে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর নিয়ে, কেননা এইখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সিকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 47.67%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 19.13%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 29.26%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.15% এবং নোটায় গিয়েছিল 1.79%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.92%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 42.60%, বামেরা এখান থেকে পেয়েছিল 6.39%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 3.43%, অন্যান্যরা পেয়েছিল 1.35% এবং নোটায় গিয়েছিল 1.31%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী আমরা দেখিয়েছিলাম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেতে পারত 41%, বিজেপি 38%, বামফ্রন্ট কংগ্রেস জোট 18%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারত 1%। এখান থেকে কিন্তু মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো নেতারা দাবি করে থাকেন ভবানীপুর কেন্দ্রে এবার তারা হারিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সত্যিই কি তাই হবে? কি উঠে আসছে আমাদের সমীক্ষায় দেখে নেবো। আমাদের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 42%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 3% এবং নোটাই যেতে পারে 2%। অর্থাৎ বিজেপি নেতারা যে দাবি করছেন তা বোধহয় কোথাও গিয়ে সত্যি। এই আসনে কিন্তু কোথাও গিয়ে জনপ্রিয়তা সামান্য হলেও হ্রাস দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। এখনো নির্বাচনের বেশ কিছুদিন
দিন সময় বাকি আছে, তিনি এখনো প্রচারে নামেননি সেইভাবে, কিন্তু তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে দেখা যাচ্ছে অগ্রগমন রয়েছে বিজেপি, 3% একটা ডিফারেন্স, অর্থাৎ এই আসনে কিন্তু জয়ী হতে পারে বিজেপি প্রার্থী এবং ইন্দ্রপতন হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে হেরে যেতে পারেন, অন্তত আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। ভবানীপুরের পর আমরা কথা বলবো রাসবিহারী কেন্দ্র নিয়ে, যেখানে রাজ্যের আর এক হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের তরফে। তিনি কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়কে হারিয়ে 2016 নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 44.15%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 16.96%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 33.59%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.50%, নোটাতে গিয়েছিল 2.81%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 38.78%, বিজেপির ঝুলিতে গেল 42.78%, বামফ্রন্ট পেল এখান থেকে 12.07%, কংগ্রেসের ঝুলিতে গেল 3.24%, অন্যান্যরা পেল 1.56% এবং নোটাই গেল 1.57%। গত নভেম্বর মাসে আমাদের যে সমীক্ষা, সেই সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 34%, বামফ্রন্ট কংগ্রেস জোট 22%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 39%, বামফ্রন্ট কংগ্রেস জোট 19%, অন্যান্য 3% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ সোজা বাংলায় যদি বলা যায়, কাঁটে কি টক্কর হতে চলেছে এই আসনে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। কিন্তু কোথাও গিয়ে সামান্য যদি অ্যাডভান্টেজ থাকে তা যাচ্ছে গেরুয়া শিবিরের দিকে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। তার ফলে এখান থেকে ইন্দ্রপতন হতে পারে, হেরে যেতে পারেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রাসবিহারীর পর আরেকটি হেভিওয়েট কেন্দ্র বালিগঞ্জ, যেখান থেকে রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। তিনি 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী কৃষ্ণা দেবনাথকে হারিয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 45.53%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 13.40%, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 35.64%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.21% এবং নোটায় গিয়েছিল 2.23%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 60.38%, বিজেপির ঝুলিতে গেল 26.59%, বামেরা এখান থেকে পেল 5.29%, কংগ্রেসের ঝুলিতে গেল 5.33%, অন্যান্যদের ঝুলিতে গেল 1.35%, নোটাই গেল 1.05%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী এখান থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 48%, বিজেপি 33%, বামফ্রন্ট কংগ্রেস জোট 16%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45%, বিজেপি 29%, বামফ্রন্ট কংগ্রেস জোট 23%, অন্যান্য 2% এবং নোটা 1%। এখানে একটি কথা বলা যেতে পারে, জেতার ব্যাপারে অনেক 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 এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, কিন্তু তীব্র গতিতে এখানে বামেদের উত্থান একটা দেখা যাচ্ছে। তার ফলে লড়াইটি কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। অন্যদিকে এই অঞ্চলে কান পাতলে শোনা যাচ্ছে কোথাও গিয়ে সুব্রত মুখোপাধ্যায় এবারে নির্বাচনে নাকি নাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক সমীকরণ বদলে যেতে পারে, কেননা বালিগঞ্জ সিটে সুব্রত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমার উপর অনেক ভোট ডিপেন্ড করে থাকে। তিনি যদি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন বা অন্য কোনো আসন বেছে নেন, সেক্ষেত্রে কিন্তু এই আসনের সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, বালিগঞ্জের পর আমরা কথা বলবো চৌরঙ্গি আসন নিয়ে, যে চৌরঙ্গি আসন থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি প্রয়াত কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন্দ্রনাথ মিত্রকে হারিয়ে 2016 নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 47.29%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 13.48%, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 35.95%, অন্যান্যরা 1.41% এবং নোটায় গিয়েছিল 1.87%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 55.34%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 32.88%, বামেরা এখান থেকে পেয়েছিল 3.77%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 5.44%, অন্যান্যরা পেয়েছিল 1.79% এবং নোটায় গিয়েছিল 0.78%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এখান থেকে সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 44%, বিজেপি 39%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 2% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 3% এবং নোটা 1%।
অর্থাৎ এই আসনেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র 1% ডিফারেন্স, এবং কোথাও গিয়ে সামান্য অ্যাডভান্টেজ রয়েছে গেরুয়া শিবির। কিন্তু এখানে একটি বড় সড়ো রাজনৈতিক সমীকরণ পরিবর্তিত হতে পারে, কেননা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরেই তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন সোমেন মিত্রের, প্রয়াত নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের কাছ থেকে, যে শিখা মিত্র একসময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং অনেক অভিমান নিয়ে, একরাশ কান্না নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন। তার কাছে ছুটে গিয়েছিলেন এবং সকলেই বলেছিলেন, দুতরফই বলা হয়েছিল এটা সৌজন্য সাক্ষাৎ। কিন্তু সেদিন থেকেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন, এবং বিশেষ করে এই চৌরঙ্গি আসনে গুঞ্জন যে কোথাও গিয়ে শিখা মিত্র কি শেষে বিজেপি জয়েন করতে চলেছেন, তিনি কি বিজেপির প্রার্থী হবেন। যদি সেক্ষেত্রে সেই ঘটনা ঘটে, তাহলে কিন্তু এখানে বড়সড় রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হতে পারে বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। চৌরঙ্গির পর আমরা আরেকটি ইন্টারেস্টিং আসন নিয়ে কথা বলবো, এন্টালি। যে এন্টালি থেকে একদা সোমেন মিত্র ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা স্বর্ণকমল সাহা, তিনি কিন্তু এখান থেকে প্রার্থী হন এবং তিনি বিধায়ক হয়েছিলেন। তিনি সিপিএম এর হেভিওয়েট প্রার্থী দেবেশ দাসকে 2016 নির্বাচনে হারিয়ে দেন। সেই এন্টালি কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 51.97%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 10.06%, বামেরা এখান থেকে পেয়েছিল 32.79%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.59% এবং নোটায় গিয়েছিল 1.59%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 57.45%, বিজেপির ঝুলিতে গেল 30.99%, বামেরা এখান থেকে পেল 5.21%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.90%, অন্যান্যরা পেল 3.03% এবং নোটায় গেল 0.42%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 47%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 3% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 4% এবং নোটা 1%। অর্থাৎ এই আসন থেকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, যে কেউ জিততে পারে এই আসন থেকে। কিন্তু কোথাও গেলেও সামান্য অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তা কিন্তু অনেকটাই বিধায়কের পার্সোনাল ক্যারিজমায় বলে আমাদের সমীক্ষক দল মনে করছেন। আমরা কলকাতার মোট 11টি আসনের সমীক্ষা আপনাদের দেখাবো, তার মধ্যে 6টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, বাকি আরও 5টি আসনের সমীক্ষা। কিন্তু সেই সমীক্ষা আপনাদের দেখানোর আগে একটা ছোট্ট অনুরোধ করব, যারা আমাদের সমীক্ষা পছন্দ করছেন, আমাদের ভালো বলছেন এবং আমাদের ফলো করছেন, তারা অনুগ্রহ করে আমাদের পোর্টাল www.priyobandhu.com সেটিও ফলো করুন। কেননা আমরা শুধুমাত্র এই গুগল রেভিনিউ এর উপরেই বেঁচে আছি, আমাদের এখানে কোনো রকম অন্য কোনো সরকারি বা বেসরকারি অন্য কোনো বিজ্ঞাপন নেই। সুতরাং এই গুগল রেভিনিউ পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে, যত বেশি করে আমাদের হিট হবে, যত খুব বেশি করে এই খবর আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, সেখান থেকেই আমরা রেভিনিউ পাবো। এবং সেই জায়গা থেকে আপনারা শুধু নিজেরাই এই খবর পড়বেন না, আপনাদের পরিজন প্রিয়জন যারা আছে তাদের কাছেও কিন্তু আমাদের পোর্টালের খবর পৌঁছতে আমাদের সাহায্য করুন, আমাদের খবর শেয়ার করুন। কি করে জয়েন করবেন আমাদের এই পোর্টালে www.priyobandhu.com, সেখানে গিয়ে সরাসরি আপনারা দেখতে পারেন, অথবা এই সব গ্রুপে জয়েন করার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সিগন্যাল গ্রুপ রয়েছে। প্রত্যেকটি গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এগুলো সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের খবরের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক আপনাদের একদম হাতের মুঠোয় পৌঁছে যাবে। আপনারা অনুগ্রহ করে আমাদের পোর্টালটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন। যাই হোক, আমরা 6টি আসনের সমীক্ষা করলাম, এবার বাকি 5টি আসনের কথা বলবো। প্রথমেই কথা বলবো আমরা বেলেঘাটা আসন নিয়ে, যে আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেন পরেশ পাল, এবং তিনি 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব বিশ্বাসকে হারিয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। পরেশ পাল তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে এখান থেকে পেয়েছিলেন 52.82%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 7.17%, বামেরা এখান থেকে পেয়েছিল 36.53%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.52%, নোটায় গিয়েছিল 1.96%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 59.14%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 28.29%, বামেরা এখান থেকে পেয়েছিল 6.52%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 2.33%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.16% এবং নোটায় গিয়েছিল 0.56%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 35%, বিজেপির ঝুলিতে 39%, বামফ্রন্ট কংগ্রেস জোট 20%, অন্যান্য 5% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখানে বেশ কিছুটা ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি এখান থেকে হতে পারে 42%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 16%, অন্যান্য 4% এবং নোটা 1%। অর্থাৎ নভেম্বরে পিছিয়ে থাকলেও এর মধ্যে কিন্তু ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই আসন থেকে জেতার ব্যাপারে অ্যাডভান্টেজ রয়েছে ঘাসফুল শিবির বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে।
বেলেঘাটার পর আমরা কথা বলবো জোড়াসাঁকো আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্মিতা বক্সি তিনি হারিয়ে দিয়েছিলেন বিজেপির রাহুল সিনহাকে। সেই জোড়াসাঁকো আসনে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42.79%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 36.77%, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 14.95%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.23% এবং নোটায় গিয়েছিল 2.27%। 2019-এর লোকসভা নির্বাচন, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেল 42.87%, বিজেপির ঝুলিতে গেল 46.39%, বামেরা এখান থেকে পেল 5.46%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.93%, অন্যান্যরা 1.63% এবং নোটাই গেল 0.71%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 37%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 2% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 34%, বিজেপি ঝুলিতে যেতে পারে 53%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ এই আসন থেকে কিন্তু বড় সড়ো ব্যবধানে জিততে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। জোড়াসাঁকোর পর আমরা কথা বলবো শ্যামপুকুর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের আরেক হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা তিনি এখান থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পিয়ালি পালকে হারিয়ে জয়ী হয়েছিলেন 2016 নির্বাচনে। বর্তমানে পিয়ালি দেবী কিন্তু গেরুয়া শিবিরে যোগদান করেছেন। শ্যামপুকুর কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফল ছিল তৃণমূল কংগ্রেস 45.84%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 15.75%, বামেরা এখান থেকে পেয়েছিল 34.49%, অন্যান্যদের ঝুলিতে 1.61% এবং নোটায় গিয়েছিল 2.31%। 2019-এর লোকসভা নির্বাচন, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেল 40.49%, বিজেপির ঝুলিতে গেল 42.37%, বামেরা এখান থেকে পেল 11.75%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.15%, অন্যান্যরা 2.30% এবং নোটায় গেল 0.95%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 34%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 18%, অন্যান্য 2% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 38%, বিজেপি 44%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 3% এবং নোটা 1%। অর্থাৎ শ্যামপুকুর কেন্দ্র থেকে ফুটতে পারে পদ্ম, হেরে যেতে পারেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা, হতে পারে ইন্দ্রপতন বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছেন। শ্যামপুকুরের পর আমরা কথা বলবো মানিকতলা কেন্দ্র নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী সাধন পান্ডে তিনি এখান থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করেন। তিনি 2016 নির্বাচনে রাজীব মজুমদার সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 50.60%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 12.55%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 33.09%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.59% এবং নোটায় গিয়েছিল 2.17%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 42.93%, বিজেপির ঝুলিতে গেল 42.33%, বামেরা এখান থেকে পেল 9.50%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.64%, অন্যান্য 2.76% এবং নোটা 0.84%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারত 37%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারত 14%, অন্যান্য 1% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এখানে ব্যবধান কিছুটা মুছলেও জেতার ব্যাপারে এখন এগিয়ে রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। মানিকতলা আসনের পর আমরা কথা বলবো কলকাতার শেষ আসন কাশীপুর বেলগাছিয়া নিয়ে, যেখানে মালা সাহা তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে কিন্তু হারিয়ে দিয়েছিলেন সিপিএম প্রার্থী কনিনিকা বোস ঘোষকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 50.40%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 13.45%, বামেরা এখান থেকে পেয়েছিল 32.40%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.91% এবং নোটায় গিয়েছিল 1.85%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 46.93%, বিজেপির ঝুলিতে গেল 37.35%, বামেরা এখান থেকে পেল 10.13%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.26%, অন্যান্যরা 2.52% এবং নোটায় গেল 0.81%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 39%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস জোট 17%,
অন্যান্য 2% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43%, বিজেপি 39%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 3% এবং নোটা 1%। অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছুটা ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং যে আসনে তারা নভেম্বর মাসে পিছিয়ে ছিল সেখানে কিন্তু রিকভারি করছে। এই আসন থেকে কিন্তু ফুটতে পারে ঘাসফুল বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। তো এই গেল কলকাতার 11টি আসনের সমীক্ষা, যে 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারে 6টি আসন, বামফ্রন্ট কংগ্রেস জোট এবং অন্যান্যদের ভাগ্য থাকতে পারে শূন্য। আপনারা যদি আমাদের নভেম্বর মাসের সমীক্ষা দেখেন তাহলে কিন্তু এই 11টি আসনের মধ্যে 6টি আসন পেতে পারত তৃণমূল কংগ্রেস, 5টি আসন পেতে পারত বিজেপি, বামফ্রন্ট কংগ্রেস এবং অন্যান্যদের ঝুলি যথারীতি থাকতে পারত শূন্য। অর্থাৎ নভেম্বর মাস থেকে এই জানুয়ারি মাসে এসে কিন্তু একটি আসনে লস দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, অন্যদিকে সেই একটি আসন গেইন করছে বিজেপি। আবার যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখেন, এই 11 আসনের মধ্যে 8টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, 3টি আসনে এগিয়েছিল বিজেপি। সেখান থেকে যদি দেখেন 3টি আসনের লস ঘটছে তৃণমূল কংগ্রেসের, সেই 3টি আসন যথারীতি আসছে গেরুয়া শিবিরের দিকে। আর যদি 2016 নির্বাচনের সঙ্গে আমরা তুলনা করি তাহলে কিন্তু এই 11টি আসনের মধ্যে 11টি আসনই ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেখান থেকে 5টি আসন অর্ধেকেরও কম হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে খোদ রাজধানী শহরে কিন্তু বড়সড় ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। এই গেল আজকের সমীক্ষা। তবে সেই সমীক্ষা শেষ করার আগে যথারীতি আমরা এই রাজ্যে যেসব জেলায় এখন অবধি সমীক্ষা করেছি তা আপনাদের দেখিয়ে দেবো এক নজরে। কুচবিহারতে মোট 9টি আসন আছে, সেই 9টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে। আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 5টি বিজেপি পেতে পারে। দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। জলপাইগুড়ির 7টি আসন আছে, 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে। কালিম্পংয়ের একমাত্র আসনটি যেতে পারে তৃণমূল কংগ্রেস, গোর্খা জনমুক্তি মোর্চার জোটের প্রতি। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি পেতে পারে। মালদার 12টি আসনের মধ্যে 6টি বিজেপি, 6টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। মুর্শিদাবাদের 22 আসনের মধ্যে 10টি তৃণমূল, 2টি বিজেপি, 10টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। নদিয়ার 17টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 13টি বিজেপি পেতে পারে। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 14টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি পেতে পারে। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 11টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা পেতে পারে। কলকাতার 11টি আসনের মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে। এবং রাজ্যের মোট এখন অব্দি যে 168টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম তার মধ্যে 57টি তৃণমূল কংগ্রেস, 87টি বিজেপি, 21টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা পেতে পারে। এই গেল গোটা রাজ্যে এখন অব্দি করা আমাদের বিভিন্ন জেলার সামগ্রিক সমীক্ষা, তার সম্ভাব্য ফলাফল। এবার আপনাদের দেখাবো সেই পলিটিক্যাল হিট ম্যাপ 2016 থেকে 2021 পর্যন্ত কিভাবে যে আমরা 168টি আসনের সমীক্ষা করলাম তার রাজনৈতিক পটচিত্র পরিবর্তন হয়েছে, সেইটা আপনাদের এক নজরে দেখিয়ে দেবো। প্রথমে আজকে যে 168টি সমীক্ষা এখন অবধি আমরা করলাম তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 57টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারে 87টি আসন, বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে 21টি আসন, অন্যান্যরা পেতে পারে 3টি আসন। আমরা 2020 নভেম্বরে যে সমীক্ষা করেছিলাম সেখানে এই 168টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারতো 58টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারতো 79টি আসন, বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারতো 29টি আসন, অন্যান্যরা পেতে পারতো 2টি আসন। অর্থাৎ অন্যান্যদের একটি আসনের গেইন দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসের একটি আসনের লস দেখাচ্ছে। অন্যদিকে বামেদের 8টি আসনের লস দেখাচ্ছে, বিজেপির 8টি আসনের গেইন দেখাচ্ছে। এখানে একটা ক্লাসিক এক্সাম্পল থাকছে যেটা লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই আমরা বলে আসছি বা আমাদের সেই সময়ের অপিনিয়ন পোলেও জানিয়েছিলাম যে বামের ভোট রামে সুইচ করেছে। এখানে খুব সহজেই কনক্লুশন করা যায় 8টি আসন বামফ্রন্ট কংগ্রেস জোটের কমেছে এবং 8টি আসন বিজেপির বেড়েছে, অর্থাৎ বামেদের আসনগুলো বিজেপি পেয়েছে। কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে বিজেপির আসন কোথায় বাড়লো? বিজেপির আসন বাড়লো উত্তরবঙ্গে 3টি বাড়লো, যেখানে আপনারা দেখছেন যে কুচবিহারে একটি বেড়েছে, জলপাইগুড়িতে একটি বেড়েছে এবং আলিপুরদুয়ারে একটি বেড়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় এসে বিজেপির কিন্তু 4টি আসন বাড়লো, অর্থাৎ এই এবং কলকাতা জেলায় এসে একটি আসন বাড়লো। এই 8টি আসন যেটা দেখছেন প্রত্যেকটি কিন্তু আমরা নভেম্বর মাসে দেখিয়েছিলাম বা আমাদের অ্যাজাম্পশন ছিল এগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে, সেই তৃণমূলের যে আসন তা এলো বিজেপির পক্ষে। অন্যদিকে উত্তর 24 পরগনায় সেখানে বেশ কিছু আসনের অদল বদল ঘটলো। আর
কংগ্রেস এবং বামফ্রন্টের গড় বলে আমরা যে জেলাটিকে দেখাচ্ছিলাম অর্থাৎ মুর্শিদাবাদ, সেখানে কিন্তু 18টি আসনের প্রেডিকশন ছিল নভেম্বর মাসে, সেখান থেকে তারা 10-এ নেমেছে। সেই 8টি আসন অ্যাকচুয়ালি গেইন করেছে তৃণমূল কংগ্রেসে, অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস জোটের ভোটটা শিফট করছে তৃণমূল কংগ্রেসের ভোটটা কিন্তু শিফট করছে আবার বিজেপিতে। এই ইকুয়েশনে একটা সরলীকরণ করে হয়ে যাচ্ছে বামেদের ভোট গ্রামে আসছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা নয়। এখানে কিন্তু রাজনৈতিক ইকুয়েশনটা অনেক শক্ত, অনেক কঠিন হচ্ছে। যাই হোক, আমরা 2019-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই 61টি আসনের ম্যাপ যদি দেখি, সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল 91টি আসন, বিজেপি 63টি আসন, বামফ্রন্ট কংগ্রেস জোট 14 আসন, অন্যান্যদের পক্ষে ছিল 0। অর্থাৎ 91 থেকে 57 বড় সড়ো ধস নামছে কিন্তু তৃণমূলের ভোট বক্সে। অন্যদিকে বিজেপি 79 থেকে 87, মাফ করবেন 63 থেকে 87 বড় সড়ো গেইন করছে কিন্তু বিজেপির ক্ষেত্রে। বামফ্রন্ট কংগ্রেস জোট 14 থেকে 21 তারাও কিন্তু গেইন করছে, অন্যান্যরা 0 থেকে 3-এ নেমে আসছে। এর মূল কারণ হচ্ছে বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ 24 পরগনা, সেখানে কিন্তু বড়সড় উন্নতি ঘটাচ্ছে, এমনকি উন্নতি ঘটেছে কলকাতার মতো জেলাতেও। তার ফলে বিজেপির এই বিপুল পরিমাণ উত্থান ঘটছে। অন্যদিকে যদি 2016 নির্বাচনের সঙ্গে আমরা ম্যাপ করি, তাহলে এই 168টি আসনের মধ্যে 108টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, বিজেপির দখলে ছিল মাত্র 2টি আসন। বামফ্রন্ট কংগ্রেস জোট 55টি আসন এবং অন্যান্যদের পক্ষে গিয়েছিল 3টি আসন। 108 থেকে 57 কার্যত অর্ধেক হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস 2016 থেকে 2021-এর এই স্প্যানে এসে। অ্যান্টি ইনকামবেন্সি যদি বলেন, হ্যাঁ আমাদের সমীকরণ তো সেটাই ধরা পড়ছে, এবং তার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই হিউজ পরিমাণ লস দেখা যাচ্ছে। অন্যদিকে 2 থেকে 87 বিজেপির যে অগ্রগমন আমরা দেখেছিলাম 2016 নির্বাচনের পর, তারপর বিভিন্ন উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, সব জায়গায় সেই ট্রেন্ড কিন্তু বজায় থাকছে এই বিধানসভা নির্বাচনেও, এবং বিজেপি সেই উত্থানের গ্রাফটাই কিন্তু আমাদের সমীক্ষায় উঠে আসছে। যাক, এই গেল সব মিলিয়ে আমাদের আজকের সমীক্ষা। কেমন লাগলো আমাদের সমীক্ষা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনার পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথমবারের জন্য দেখছে, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা সামনেই নির্বাচন, আমরা এরকম বহু অ্যানালিসিস, বহু সমীক্ষা আপনাদের জন্য নিয়ে আসবো, এবং আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এইসব সমীক্ষার খবর বা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। কালকে ঠিক সকাল 9টায় আমরা হাওড়া জেলা নিয়ে ফেরত আসছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।